নমস্কার। আজকে দাঁড়িয়ে এটা বলার কোনো অপেক্ষা রাখে না, বহু বহু লোক আপনারা কৌশিকী অমাবস্যার জন্য চিন্তা করছেন, ভাবছেন, অনেকে 1 বছর অপেক্ষা করেছেন। জানেন, আমার এক আত্মীয় আছেন, উনি জিজ্ঞেস করলেন যে তুমি সকালে ভাগ্যবার্তায় বসে পণ্ডিতজিকে সময়টা যেন তো কোন সময় কৌশিকী। আমি বললাম কেন? বলছে আমি 1 বছর ওয়েট করে আছি গ্রহদোষ প্রতিকার করাবো বলে। কৌশিক অমাবস্যা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ, কিন্তু এর সঙ্গে অনেক মিথও জড়িয়ে রয়েছে, মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। হ্যাঁ, যে আমি ওই অমাবস্যাতেই বিভিন্ন গ্রহদোষ খণ্ডন, মায়ের পুজো, আধ্যাত্মিক ক্রিয়াকর্ম, তান্ত্রিক নানান রকমের কাজকর্ম থাকে, সেটা আমি করতে চাই। তো সেই জন্য কৌশিকী অমাবস্যা আমি মুখ থেকে বলবো না। আমার সঙ্গে রয়েছেন আজকের ভাগ্যবার্তায় ভৃগুশ্রী জাতক পণ্ডিতজির মাধ্যমে কৌশিকী অমাবস্যার যে ছোট্ট করে একটা আধ্যাত্ম এবং মানুষের এই যে মিথ এবং আবেগ জড়িত রয়েছে অমাবস্যার সঙ্গে কিভাবে, কারণ ভৃগুদা প্রায় মনে হয় 40 বছর এই কৌশিকী অমাবস্যার গ্রহদোষ প্রতিকার সহ আরও নানান আধ্যাত্মিক ক্রিয়াকর্ম, মায়ের পুজো ইত্যাদি করে আসছেন। তো কাজে কৌশিকী নিয়ে ভৃগুদার কি আবেগ জড়িয়ে আছে, ভৃগুদা কি বলছেন, আপনাদের পণ্ডিতজি তার কতটা ইন্টিমেসি রয়েছে কৌশিক অমাবস্যার সঙ্গে, আমি প্রথম জানবো। আমি স্বাগত জানাই ভৃগুদাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। তা কৌশিকী অমাবস্যা কেন তাৎপর্যপূর্ণ, কেন এই তিথিটাকে মানা হয়, সেটা নিয়ে আমি তো অবশ্যই বলবো। কারণ প্রায় এখনও 1 মাস সময় আছে। হ্যাঁ, তা তো বটে। 10ই সেপ্টেম্বর পর্যন্ত। 10ই সেপ্টেম্বরে কৌশিকী অমাবস্যা। গতকাল অমাবস্যা কাটল। তা শ্রাবণী অমাবস্যায় যে গ্রহদোষ যারা কাটিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকের লিঙ্ক পেয়েছেন, 1, প্রত্যেকে পুজো দেখতে পেরেছেন, 2, প্রত্যেকে ভিডিওও পেয়েছেন। কাল রাত 12টার মধ্যে আমি প্রত্যেককে ভিডিও পাঠিয়েছি, 4-5 জন বাকি আছে অবশ্য। তার মধ্যে রাত 12টার মধ্যে প্রত্যেকে দেখবেন তাদের হোয়াটসঅ্যাপে চলে গেছে যে কারোর 11:55-তে রাত, কার রাত্রি 12টায়, কারো রাত্রি 12:10। হ্যাঁ, মানে 12টা অ্যারাউন্ড সবাই পেয়েছে, প্রত্যেকে অ্যারাউন্ড 12। কালকে গ্রহদোষ ছিল মোট 42 জনের। 42 জনকেই আমি কালকে রাত্রি 1টা পর্যন্ত পাঠিয়েছি। বাহ। হ্যাঁ, ওই 11:30 থেকে 1টা পর্যন্ত সমস্ত ভিডিওগুলো আমি পাঠিয়ে দিয়েছি। আরও 4-5 জন আছে, আমি অস্বীকার করছি না, আজকে পাঠিয়ে দেবো। আমাকে ফোন করতে হবে না, আমি পাঠিয়ে দেবো প্রত্যেককে। এই রকম পরিষেবা আপনাদের কে দেবে? 1 নম্বর প্রশ্ন আপনাদের কাছে, যে আপনার গ্রহদোষ খণ্ডন যে হয়েছে সরাসরি আপনারা দেখতে পেলেন, লাইভ অনুষ্ঠান, মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরের লাইভ অনুষ্ঠান, এবং তার পাশাপাশি তারাপীঠ থেকে যে পুজো হয়েছে তার লিঙ্ক আপনারা পেয়েছিলেন। যারা পুজো দেখতে চাইছেন, আমার অ্যাস্ট্রোচক্র ভৃগুশ্রী জাতক ইউটিউব চ্যানেলে যান, সেখানে দেখতে পাবেন যে আমার এই যে গ্রহদোষ খণ্ডনের যে পুজোটা সর্বমঙ্গলার মায়ের মন্দির এবং তারাপীঠ থেকে সরাসরি হয়েছে। এবং যারা গ্রহদোষ খণ্ডন করেছেন আমি তাদেরকে আলাদা করে ভিডিও দিয়েছি। কারণ ধরুন কেউ আপনি মাঙ্গলিক ক্রিয়া করেছেন বা কালসর্প ক্রিয়া করেছেন, তা আপনার সেটা হয়েছে, তার প্রমাণটা কী? কিসের প্রমাণ আছে আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছি। আপনার মেয়ের যদি কখনো বিয়ে হয়, আপনার পাত্রপক্ষকে দেখাতে পারবেন, হ্যাঁ আমি আমার এই পুজোটা হয়েছে, এই দেখুন আমার ভিডিওটা, রেখে দেবেন ভিডিওর যত্ন করে। সেই জন্যই আপনাদেরকে পাঠানো। এত শাস্ত্রীমশাইরা বলে গ্রহদোষ, কৌশিকী অমাবস্যা, এরকম পরিষেবা কি কেউ দেয়? আমার হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে। একটা কথা মনে রাখতে হবে, ঠকবেন না। কৌশিকীগুলো অনেকেই চেঁচাবে। আপনাদেরকে যে পুজোটা হবে সে পুজোর ভিডিও কি দেখায়? বা যারা দূরে আছেন, আমার যে গ্রহদোষ খণ্ডন করলাম কাল, কেউ বোম্বে থাকে, কেউ দিল্লি থাকে, কেউ আসাম থাকে, প্রত্যেককে পাঠিয়েছি, ত্রিপুরা থাকে, প্রত্যেককে পাঠিয়েছি। তারা তো আসেনি, তারা তো কেউ তারাপীঠও আসেনি, সর্বমঙ্গলার মায়ের মন্দিরও আসেনি। তাদেরকে তাদের বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে আমার, কারণ আমি তাদেরকে ঠকাবো না। অতএব আপনারা ঠকবেন না, দয়া করে ঠকবেন না। আমি
এই জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত হয়ে অনেক রকম ক্লায়েন্ট আমাদের কাছে আসেন, দেখেছি প্রত্যেককে যে তারা গ্রহদোষ খণ্ডন করেছে, কিন্তু সেভাবে কিছু তারা ডকুমেন্ট নেননি, কিন্তু আমি ডকুমেন্টটা দিই। এবার আপনার উপর নির্ভর করবে, আপনার কর্মফলের উপর নির্ভর করবে যে আপনি 3 দিনে ফল পাবেন না 3 মাসে পাবেন না 3 বছরে পাবেন। কিন্তু আমি পুজো দিয়েছি, আপনার গ্রহদোষ খণ্ডন করে দিয়েছি, তার প্রমাণটা আপনাকে দিয়েছি। আমি আপনাকে ঠকাইনি, কোনোভাবেই ঠকাইনি, আমি সততার সাথে করেছি। এটা আপনি সবসময় মনে রাখবেন যে আপনাকে আমি কখনো ঠকাবো না, যা বলবো সেটা করব। কৌশিকী অমাবস্যা সামনেই, এই মাসেই বোধহয় ক্লোজ হয়ে যাবে আমার কৌশিকী অমাবস্যা যা পড়েছে পুজো, বুঝতে পারলেন? হ্যাঁ, অনেক পুজো পড়ে গেছে কৌশিকী অমাবস্যার এর মধ্যেই। অতএব এই মাসে শেষ করে দেবো। যারা পুজো দেবে, সে গ্রহদোষ খণ্ডন করবেন, এই আগস্ট মাসেই শেষ হয়ে যাবে। আমার 10ই সেপ্টেম্বর পর্যন্ত মনে হয় ওয়েট করতে হবে। আজকে তো মনে হয় 12 তারিখ অলরেডি পড়ে গেছে অনেক। তার মানে পুজো দিন 18 মতো বুকিং নেওয়া যাবে। হ্যাঁ, বুকিং, হ্যাঁ। অতএব আপনারা যোগাযোগ করবেন। আমিও বাইরে যাব, যেহেতু কৌশিকী অমাবস্যার জন্য আমি বাইরেও চেম্বার ফেলেছি। জামশেদপুর আছে, মেদিনীপুর আছে, মেছেদা আছে, শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, বোলপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সব জায়গা পাবেন আমাকে কৌশিকী অমাবস্যার আগে পর্যন্ত। আপনারা নাম বুকিং করুন অলরেডি, কারণ নাম বুকিং এখন থেকে করতে হবে, কিন্তু এখন থেকে নাম বুকিং করে নিতে হবে। নাম বুকিং ছাড়া আমি কিন্তু দেখব না। ওই আপনি হঠাৎ করে সে চলে আসলেন, মানে শীতের পাখির মতন নাম না লিখে চলে আসলেন চেম্বার, ওটা কিন্তু করলে আমি দেখব না। আগের থেকে বলে দিলাম, আমি 10 জনের বেশি দেখি না, 10 জনের বেশি আমি দেখি না। আপনাদের নাম বুকিং করে কিন্তু আসতে হবে। আর কৌশিকী অমাবস্যা নিয়ে প্রোগ্রাম আমি অবশ্যই করব, কেন এর মাহাত্ম্য এবং কেন এই কৌশিকী অমাবস্যা গ্রহদোষ খণ্ডন করলে সুফল পাওয়া যায়। কারণ আমার এই প্রোগ্রাম করতে গেলে অন্য প্রোগ্রাম আর বলা যাবে না। তাই এটা নিয়ে যদি এখন বলতে চাই, আমি আসবো, অবশ্যই বলবো একদম। কারণ কালকে একটা অদ্ভুত, খুব আনন্দের দিন গেল আমার। কালকে এক ভদ্রলোক মেদিনীপুর থেকে ফোন করেছেন, যে তার ছেলে উচ্চ মাধ্যমিকে এবার 1 থেকে 9 মধ্যে গেছে। হ্যাঁ, সে হচ্ছে দিল্লি এইমসে চান্স এইমসে ডাক্তারিতে চান্স পাবে। হ্যাঁ, তা আমি সব ভাবলাম যে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমার 3 জন স্টুডেন্ট 1 থেকে 9 মধ্যে সারা পশ্চিমবাংলার মধ্যে 3 জন স্টুডেন্ট, অসাধারণ। এবং তারা এসে সবাই কেউ 16 মানে মেরিট লিস্টে 1 থেকে 9 এর মধ্যে 3 জন। আরে সর্বনাশ, এই বিরাট প্রাপ্তি উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, আমি আশ্চর্য, আমি প্রত্যেককে বলছি একই কথা, ফাইন অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমি প্রত্যেককে বলছি 1 থেকে 9 এর মধ্যে। এবং তারা কিন্তু এই পরীক্ষার আগে আসেনি। কেউ 18 সালে এসেছিল, কেউ 17 সালে এসেছিল, তখন তারা বাচ্চা, তো 7, 8 কাজ করতে সময় পেয়েছে আর কি। এবং উনি বললেন যে আপনি আপনার লোক দিয়ে আমার রেমেডিটা পাঠিয়ে দিয়েছিলেন, মনে আছে পণ্ডিতজি? আমি কিন্তু মানে খুব স্যাটিসফাইড। এবং আমার মেছেদা 3 তারিখ, হ্যাঁ, আপনাকে জেনে নিলাম, ওই দিন হচ্ছে আমার একজন যাবেন। আচ্ছা, হ্যাঁ, ওই রেফারেন্সটা দিয়েছে। চিন্তা করুন, এটা একটা বিরাট প্রাপ্তি, বড় প্রাপ্তি অবশ্যই। আমি খুব আনন্দিত তার জন্য। মানে গতকাল 3টে স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকের 1 থেকে 9 এর মধ্যে, কত পজিশন সেটা বলবো না, কার নাম সেটা বলবো না, ঠিক এটুকু জেনে রাখুন। হ্যাঁ, কারণ আমি এই বয়সে এসে ওই ফালতু কথা আপনাদের বলবো না টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মিথ্যা কথা আমি কখনো বলি না। হ্যাঁ, ওই মিথ্যা কথা বলার আমার নেই। হ্যাঁ, তবে আমি একটা কথা বারবার বলি, কর্মফল ঠিক করুন, সব ঠিক হবে। ঠিক, কর্মফলের উপর নির্ভর করবে সব কিছু। আমার কর্মফল ভালো, আমি বড় সমস্যা থেকে উঠে এসেছি, আমি কর্মফলটাকে ঠিক রাখি। মিথ্যা কথা আমি বলা পছন্দ করি না। আমি ট্র্যাডিশনাল জ্যোতিষী করি, এই যে আমি পেশাতে আছি আজ 40 বছর, কারোর সাথে ওই 2 নম্বরই পাথরও দিইনি। যাকে যা মানে যেটা আমি রত্ন দিই সেটা আপনি টেস্টিং রেজাল্টও দিই। কেউ বলতে পারবে না যে আমাকে যে নকল জিনিস দিয়েছে, বুঝতে পারলেন? কেউ বলতে পারবে না। আজ পর্যন্ত বলার সাহস নেই কারোর, আজ পর্যন্ত বলার কারোর সাহস নেই, কারণ আমি হচ্ছে রিপোর্ট দিয়ে দিই। 40 বছর, হ্যাঁ, কারোর ক্ষমতা নেই বলার।
আর আমি পরিষ্কার বলে দিই যে এইটা এই মানের, এইটা এই মানের, এই হচ্ছে এর এই দাম, এর এই দাম, এই দাম, এই গ্রেড। হ্যাঁ। হ্যাঁ, তাদের আপনার পছন্দ হয় নেবেন। আমি কাউকে কখনো রেমেডিতে জোর করি না, বলি না আপনার যে রেমেডি নিতেই হবে, অমুক করতে হবে। কখনো কেউ বলতে পারবে আমাকে যে রেমেডির জন্য জোর করি? লিখে দিই, আপনার পছন্দ হলে নেবেন, না নেবেন না, না অন্য জায়গায় চান। আমি অনেককে বলে দিই আপনি দোকান থেকে কিনুন, আমি বলে দিই পরিষ্কার। হ্যাঁ, কেউ যদি বলে দাদা এরকম এরকম ব্যাপার দেখলাম দোকানে, কত রুটি, হ্যাঁ এই এত রুটি কিনে নেবেন, আমি কখনো বলি না আমার কাছে আসুন। না, সেটাই তো। আমার কাছে আসুন আমি কখনো বলি না, কারণ এটা তার নিজস্ব ব্যাপার। আমি পরিষ্কার বলে দিই যে আপনি যখন বাইরে থেকে কিনবেন, কারণ আমি তো আপনাকে দেখে দিলাম কষ্ট করে, কেন এটা কি হয়, দোকান থেকে কিনলে কি হয়, সে লাভটা নেবে, আমি খেটে দিলাম, সে লাভ নেবে। তখন আমি বলে দিই যে বাইরে থেকে যখন কিনবেন পরিষেবাটা আমাকে পাবেন না, পরিষেবা কিন্তু ভবিষ্যতে পাবেন না আমার কাছে, পরিষ্কার বলে দিই। মানে ওই পাথর কেন্দ্রিক পরিষেবা। হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, বা যে কোনো ব্যাপারে আপনার প্রোডাক্ট আপনি দায়িত্ব নেবেন, আমি দায়িত্ব নেব। সে মানে 3 বছর বাদে 5 বছর বাদে দায়িত্ব নেব, কিন্তু পরিষেবা আমি দেবো, যে আমার কাছে যে আসবে। কিন্তু অন্য জায়গা থেকে সে করবে আমাকে দেখিয়ে, সেই পরিষেবা আমি কোনোদিন তাকে দেবো না। আজ আসবো আজকে রাশিফল নিয়ে। প্রথমে আজ হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি থাকবে রাত্রি 9:20 পর্যন্ত। আজ হচ্ছে বরিয়ান যোগ দিবা, অর্থাৎ অপরাহ্ন 3টে 4 মিনিট পর্যন্ত। তারপরে শুরু হবে পরিক যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে রবি, আজকের গোচরে রাজযোগ কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর 11:15 থেকে 12:06 পর্যন্ত। আজকের রাহুকাল দুপুর 1:18 থেকে অপরাহ্ন 2:56 পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, মঙ্গল প্রবেশ করবে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বৃহস্পতিও কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ মঙ্গল রাহু নক্ষত্রে প্রবেশ করেছে, অর্থাৎ থাকবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। রাহু অবস্থান করছে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে। আবার এদিকে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে রাহু নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল, অর্থাৎ এখানে মঙ্গল এবং রাহুর নক্ষত্র বিনিময় যোগ হয়েছে। নক্ষত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ, কিন্তু রাহু মঙ্গলের নক্ষত্র বিনিময় কখনোই শুভ না, কারণ রাহু মঙ্গল কখনো কিন্তু মিত্র গ্রহ নয়, সর্বদা শত্রু গ্রহ। কারণ মঙ্গল রাহুর সংযোগকে আমরা বলি অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ অত্যন্ত অশুভ। অঙ্গারক যোগের ক্ষেত্রে জাতক জাতিকার দাম্পত্য সমস্যা আসে, বিবাহে বাধা বিড়ম্বনা আসে, পারিবারিক জীবনে সমস্যা আসে, অর্থনাশ আসে, গুপ্ত শত্রু, মামলা মোকদ্দমা, চোট আঘাত, রক্তক্ষরণ, অস্ত্রোপচার, নানাবিধ সমস্যা আসে। মঙ্গল রাহুর সংযোগের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে দেশের পক্ষে নানা রকম প্রতিকূলতা আসে। অর্থাৎ মঙ্গল রাহু নক্ষত্রে, রাহু মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন কিন্তু শুভ ফল কখনোই আশা করা যায় না। বিশেষ করে কর্কট, মীন এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2রা সেপ্টেম্বর পর্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। মঙ্গল রাহুর ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত অশুভ, কারণ দুজনেরই শত্রু গ্রহ। আজ মেষরাশি জাতক জাতিকাদের শুভ অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য। মেষরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য, শুভ রং লাল এবং হলুদ। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃষরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন, শুভ রং সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজকে মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে জটিলতা। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আজ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে বিশেষভাবে শুভ। আজ আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ।
সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। শুভ রং লাল এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিছু প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। মকর রাশি জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক হচ্ছে পূর্ব দক্ষিণ দিক। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। আচ্ছা, একেবারে একজন ফোনে আছেন। হ্যালো, কে আছেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। আমি আসাম থেকে বলছি। আচ্ছা, বেশ, কার সম্পর্কে জানবেন? দিদির মেয়ে সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ। 28শে নভেম্বর। 28শে নভেম্বর, হ্যাঁ 94। আচ্ছা, 28শে নভেম্বর মানে 28/11/1994। টাইম বলুন। টাইম হচ্ছে 3:39 PM। 3:39 PM, 39। মানে বিকেল বেলা আর কি। হ্যাঁ। জন্মস্থান? 3:39। জন্মস্থান হ্যাঁ, আসাম, তিনসুকিয়া। আসাম। আপনি এখন আসাম থেকেই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্যা পরিস্থিতি কেমন, স্বাভাবিক হয়েছে খানিকটা? মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে। হ্যাঁ, বেশ, খুব খারাপ হয়েছে অবস্থা। খুব খারাপ গিয়েছিল, ঠিক ঠিক জানি আমরা। আচ্ছা, আপনার এটা কার কথা বললেন? ওনার নিজে দিদির মেয়ে। দিদির মেয়ে, হ্যাঁ। ও দিদির মেয়ে। আচ্ছা, সোমবার জন্ম তো দিদির মেয়ের? হ্যাঁ, সোমবার। আচ্ছা, বৃষলগ্ন, কন্যা রাশি, হ্যাঁ। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, দিদির মেয়ের। আচ্ছা, এবার একটু আমি জন্ম ছকে আসছি। হ্যাঁ, আচ্ছা, জন্ম ছক অনুযায়ী শনি ওর স্বক্ষেত্রে অবস্থান করছে। আর আচ্ছা, লগ্নের চতুর্থে মঙ্গল, বিবাহের ব্যাপারে সতর্ক থাকতে হবে। লগ্নের সপ্তমভাবে রবি, বুধ, বৃহস্পতি, 3টে শুভগ্রহ থাকা শুভ নয়। লগ্নের সপ্তমে 3টে শুভগ্রহ থাকা কখনোই শুভ নয়, তার দাম্পত্য সমস্যা আসে। হ্যাঁ, আর সপ্তমপতি চতুর্থভাবে আছে। সপ্তমপতি চতুর্থভাবে মঙ্গল, এবং মঙ্গল শনি দৃষ্ট, এটাও অত্যন্ত খারাপ, কারণ শনি মঙ্গলের সংযোগ সর্বদা অশুভ। বিবাহের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। সপ্তমভাবে রবি, বুধ, বৃহস্পতি, সপ্তমে 3টে গ্রহ কখনোই ভালো ফল দেয় না। রবি, বুধ, বৃহস্পতি আছে। হ্যাঁ, এবং রবি, বুধ, বৃহস্পতি এবং সপ্তমপতি মঙ্গল হচ্ছে শনিদৃষ্ট, আর শুক্র হচ্ছে রাহুযুক্ত অবস্থায় আছে। জন্মছক অনুযায়ী কিন্তু বিবাহের জায়গা সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, ও বিবাহ কি হয়েছে? না, বিবাহের জন্য চেষ্টা করতেছি। চেষ্টা করছি, হচ্ছে না নাকি? বাধা আসছে? হ্যাঁ, হচ্ছে না। যোগ আছে নাকি বিবাহ? মানে বিবাহের চেষ্টা করছেন, এখন তো রাহুর মহাদশা। মহাদশা তো বিবাহের ক্ষেত্রে মানে বিবাহ হয়। 27 সালের বিবাহ যোগ অ্যাকচুয়ালি 27 সালের অক্টোবর থেকে, 27 সালের অক্টোবর থেকে 29 সালের এপ্রিল, ঠিক আছে?
এই সময়টা বিবাহের যোগ আছে, কিন্তু আপনাকে কিন্তু ওকে মানে সতর্কতা অবলম্বন করে বিবাহ দিতে হবে। আর এখন রাহুর মহাদশা পড়াশোনার দিকেও ডিস্টার্ব গেছে। পড়াশোনার কি অসুবিধা হয়েছিল কিছু? হ্যাঁ, একটু অসুবিধা হয়েছিল। গ্রাজুয়েট, মোটামুটি গ্রাজুয়েট, বিএ পাস করেছে, মাস্টার ডিগ্রি তো করতে পারেনি। ওই তো, কারণ রাহুর দশায় ও পড়াশোনা ভালো হয়নি। রাহু ও অবস্থান করছে ষষ্ঠভাবে, হ্যাঁ, রাহুর মহাদশা ওকে ভালো দেয়নি, সপ্তম, অষ্টম, নবম, দশম। আচ্ছা, যাকে বিবাহটা দেখুন, হ্যাঁ, বিবাহটা এটা কি এটা কি প্রতিকার প্রতিবিধান করা যাবে? প্রতিকার তো করতেই হবে, প্রতিকার ওকে বিবাহের ব্যাপারে করতেই হবে। যেটা প্রতিকার করতে হয় আমি বলে দিই। আপনি অনলাইনে যোগাযোগ করে নেবেন, কারণ অনলাইন পরিষেবাটা আমার কাছে আছে। ঠিক। কারণ এখন তো আসামে যেতে পারছি না। আপনি হোয়াটসঅ্যাপে আমার ডেট অফ বার্থ টাইম পাঠিয়ে আমার কাছ থেকে অ্যাকাউন্ট নম্বরটা চেয়ে নেবেন। আমি মিনিমাম যে একটা পেমেন্ট করতে হবে আপনাকে, সেই পেমেন্টের পর আপনি হোয়াটসঅ্যাপ পাবেন, 24 ঘন্টার মধ্যে পরিষেবা পেয়ে যাবেন। আপনার ভিডিও কলে আপনি কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপ কলে কথা বলতে পারেন, নর্মাল কলেও কথা বলতে পারেন, এবং আপনার যাবতীয় যা প্রশ্ন, সব প্রশ্ন উত্তর পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে 2 মিনিট নয় 20 মিনিট হতে পারে সময় দিতে পারি আমি, 20 মিনিটও, আধ ঘন্টাও সময় দিতে পারি যদি আপনার প্রশ্ন থাকে। শেষ যদি না হয়, মনে শেষ জানা না হয়, ইচ্ছা, বেশ। ঠিক আছে? ওই আমার কাছে ওই বলুন বলে 5 মিনিটে কেটে দেবো, ওইসব গল্প আমার কাছে নেই, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, বেশ। আজকে আমরা আলোচনা আসি 20 তারিখ জামশেদপুর, 21 তারিখ মেদিনীপুর, 29 তারিখ বর্ধমান, 30 তারিখ দুর্গাপুর, আসানসোলের জন্য ইমিডিয়েট বুক করুন। বেশ, এবার আমরা আসবো আজকের আধ্যাত্মিক কথা। ভারতের আজকে আধ্যাত্মিকতা থাকবে পাহাড়ি বাবা। আচ্ছা, ভারতের আধ্যাত্মিক জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র পাহাড়ি বাবা। তার আসল পরিচয় স্পষ্টভাবে জানা যায় না, তবে তার জীবনের বহু অলৌকিক ঘটনা আজও লোকের মুখে মুখে ফেরে, যার মধ্যে দু একটি আজ আপনাদের জানাবো। পাহাড়ি বাবা তার সন্ন্যাস জীবনে লোকমুখে প্রচারিত নাম। সর্বদা হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে ধ্যানমগ্ন থাকার জন্য বাবার নাম পাহাড়ি বাবা। শোনা যায় একদিন শ্রী সুখদেব বাবাজি স্বপ্নে আবির্ভূত হয়ে বলেন, এই জায়গার নিচে আমার একটি প্রাচীন বিগ্রহ আছে, এটি আবিষ্কার করুন এবং এটি স্থাপন করুন। জেগে উঠে বাবা জায়গাটিকে খনন করেছিলেন এবং সেই দিন ছিল বৈশাখের অমাবস্যা। বাবা খাকচক নামক সেই স্থানে শাস্ত্রীয় নিয়ম মেনে সেই সুখদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শোনা যায় পাহাড়ি বাবা একবার এক ভক্তের সাথে গঙ্গাসাগর যাত্রা করছিলেন। জলপথে জাহাজে পৌঁছতে হয় সাগরদ্বীপে। তখন বাবার বয়স ছিল 100-রও বেশি, তার সাথে ক্ষীণকায় শরীর। এই দেখে জাহাজের ক্যাপ্টেন তার বয়স ও শারীরিক কাঠামোর কথা বলে বাবাকে জাহাজে চড়তে নিষেধ করেছিলেন। সেই সময় গঙ্গা নদী তীরবর্তী সৈকতে পড়েছিল বটবৃক্ষের বিশাল কাণ্ড। বাবা সেই বিশাল কাণ্ডটা মাথায় তুলে নিয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, আমাকে বলুন এটা কোথায় রাখবো। ক্যাপ্টেন নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না কিভাবে এক বৃদ্ধ সাধু এই বিশাল কাণ্ড এইভাবে তুলতে পারে, এবং তার বোধগম্য হয়নি। এবং তবে তিনি বোঝেন বাবা কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি সাথে সাথে বাবার চরণে আত্মসমর্পণ করলেন। বাবা তাকে ক্ষমা করেন এবং বললেন, কোনো সাধুকে তার বার্ধক্য বা দুর্বলতার জন্য উপহাস করবেন না, তিনি শ্রীরামের শক্তিতে চলেন। ঠিক, এরকম অনেক অলৌকিক আধ্যাত্মিকতার কথা আপনারা শুনতে পাবেন গুরু কথা এই বিশেষ সেগমেন্টে। আসুন এখানে শেষ করি, আবার আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভাগ্যবার্তায়। রাত 9টায় অনুষ্ঠান দেখতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। ধন্যবাদ পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।